তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্ন হচ্ছে যে আমরা কি বিভিন্ন পোস্টের জন্য কি আবেদন করতে পারবো, একাধিক পোস্টের জন্য, এবং সবথেকে স্পেশালি হচ্ছে সেক্রেটারি পদের ক্ষেত্রে প্রত্যেকটি তথ্য আমি দেবো, এবং কত কি ভ্যাকেন্সি থাকতে পারে, এবং তার যে কোয়ালিফিকেশান থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য। এবং তোমাদের যেটা বেশি কোয়ারি ছিল সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকে কি 50% নাম্বার থাকতে হবে, কম্পিউটার যোগ্যতার কি প্রয়োজন, কম্পিউটার যোগ্যতা না থাকলে কি আমি আবেদন করতে পারবো না, যারা মাধ্যমিক পাশ করেছো, হ্যাঁ, বা যারা সঙ্গে যারা ডিপ্লোমা করেছো তারা কি আবেদন করতে পারবে, প্রত্যেকটি প্রশ্নের তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। কারণ আমার ভিডিওর মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশনগুলোকে প্রোভাইড করা। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো এখানে তোমাদের রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ। তোমরা জানো পঞ্চায়েত বডিজের 3টে স্তরে কিন্তু এখানে ভাগ করা হচ্ছে, যেখানে তোমাদের একটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটি হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং একটি হচ্ছে জেলা পরিষদ। তো এখানে তোমাদের যে সেক্রেটারি পদের যে নিয়োগের ব্যাপারে, এখানে কিন্তু সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতের ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শোনো, সম্পূর্ণ কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এসেন্সিয়াল দেওয়া আছে, এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের প্রথমত যেটি হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, দ্বিতীয় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি, অর্থাৎ বুঝতে পারছো তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। সেটা উচ্চ মাধ্যমিকে তোমার 50% নাম্বার থাকুক, 60% নাম্বার থাকুক, কি 70% নাম্বার থাকুক, কি 40% কি 30%, অর্থাৎ যে কোনো পার্সেন্টেজ নিয়ে তোমরা যদি উচ্চ মাধ্যমিক জাস্ট পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আশা করি তোমাদের উত্তর তোমরা পেয়ে গেছো। ওকে, আচ্ছা, এরপর তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটি একটি কোয়ারি ছিল, যেখানে যে স্যার আমি মাধ্যমিক পাশ করেছি, সঙ্গে আমার ডিপ্লোমা করা আছে। ডিপ্লোমা মিন্স হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি অনেকবার আগেও দিয়েছি, আমি এখনও বলছি। একটা কথা মনে রাখবে, তোমার যদি 3 বছরের যদি কোনো পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, স্বাভাবিক ব্যাপার, মাধ্যমিক পাশ করেই সবাই পলিটেকনিক করে, তো সেক্ষেত্রে তোমাদের যদি এই পলিটেকনিক 3 বছরের ডিপ্লোমা করা থাকে সেটি কিন্তু ইকুইভ্যালেন্ট অফ উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? মানে উচ্চ মাধ্যমিক পাশের কিন্তু সমতুল্য। তাহলে সেক্ষেত্রে তোমরাও আবেদন করতে পারবে, এবং এটি কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে মাস্ট পাস আইদার হায়ার সেকেন্ডারি অথবা ডিপ্লোমা। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো তোমাদের ডিজারেবল মানে হচ্ছে অগ্রাধিকার, মানে কম্পিউটারের যোগ্যতার কি প্রয়োজন আছে কি নেই। তো কম্পিউটারের যোগ্যতা দেখো 6 মান্থের কিন্তু কম্পিউটারে তোমাদের একটি পার্সোনাল কম্পিউটারে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে, মানে বেসিক কম্পিউটারের যোগ্যতা চাওয়া হয়েছে। তো এইটা তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমার মানে কম্পিউটারের যোগ্যতা নেই, কম্পিউটারে কোনো সার্টিফিকেট করা নেই, তাহলে কি আমি আবেদন করতে পারবো না? নিশ্চয়ই তুমি পারবে। একটা কথা দেখো, এখানে কিন্তু এসেন্সিয়াল মানে হচ্ছে এটি থাকতেই হবে, আর ডিজারেবল মানে হচ্ছে যদি নাও থাকে তাহলেও আবেদন করা যাবে, যদি থাকে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। অর্থাৎ যাদের এই 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট যাদের নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে, আর যাদের আছে তাদের তো খুবই ভালো কথা। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এজ কি প্রয়োজন। আবেদন করতে গেলে তোমাদের এজ যেটি প্রয়োজন সেটি হচ্ছে ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি থেকে হও তাহলে তোমার 18 থেকে 43 বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে, এবং তুমি যদি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব হও তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে। একটি কথা মনে রাখবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবার দেখো তোমাদের
আরেকটা প্রশ্ন ছিল যে স্যার এজটা কি হিসাবে ক্যালকুলেট করা হবে। তো এজ হচ্ছে সিম্পলি যেটি হবে, যেহেতু মার্চ মাসের মধ্যেই এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাবে, এটি এক্সপেক্টেড কিন্তু দেখা যাবে। তো এখানে তোমাদের 1/1/2024 হিসাবেই কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের স্কেল অফ পে মানে বেতন কত টাকা, বেতন হচ্ছে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তো দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটা বলে দিই, যে সেক্রেটারি পদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি যেটি এক্সপেক্টেড করা হচ্ছে 652টি মতো তোমাদের সবকটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে 652টি মতো শূন্যপদ কিন্তু থাকার একটা চান্স কিন্তু আছে, ঠিক আছে। তো এটি একটু কম বেশি হতে পারে, তবে এক্সপেক্টেড কিন্তু এরকম 652। আমি টোটাল সবকটা ডিস্ট্রিক্ট কিন্তু মিলিয়ে বলছি, 23টা ডিস্ট্রিক্ট আমি মিলিয়ে বলছি, ওকে। আচ্ছা, এখানে তোমাদের যে সিলেবাসটা কি থাকবে দেখো ভালো করে শুনে নাও। সিলেবাসের ব্যাপারটা হচ্ছে প্রথমে তোমাদের যে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে, যেটি রিটিন তোমাদের হচ্ছে। এই রিটিনে তোমাদের ইংলিশে থাকবে 25 নম্বর, বেঙ্গলিতে থাকবে 25 নম্বর, অ্যারিথমেটিকে থাকবে 25 নম্বর এবং জিকের ব্যাপারটা কিন্তু তোমাদের একটু কনফিউশন আছে যে স্যার কেমন টাইপের জিকে পড়তে হবে। এখানে জিকে মানে হচ্ছে তোমাদের রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর 10 নম্বরের থাকবে। অর্থাৎ জিকের ক্ষেত্রে কিন্তু তোমার ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এইসব কোনো পড়ার দরকার নেই। তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু এই 10 নম্বরের প্রশ্ন থাকবে, যেখানে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের। আমি চেষ্টা করছি যে এই রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্টের ওপর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের করিয়ে দেওয়ার। যদি তোমরা এরকম চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেটা কিন্তু তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে তোমাদের 85 মার্কসের কিন্তু তোমাদের কি হচ্ছে, 85 মার্কসের তোমাদের রিটিন হচ্ছে, আর হচ্ছে ইন্টারভিউতে থাকছে 15 নম্বরে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো টোটাল এই 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। তো আশা করি তোমাদের সেক্রেটারি পদের ব্যাপারে তোমরা কমপ্লিট একটা ইনফরমেশন পেয়ে গেছো। তো এবার তোমাদের যেটি দ্বিতীয় যে কোয়ারিটা ছিল, আমি অনেক কমেন্ট রিড করেছি, সেখানে তোমাদের প্রশ্ন যে স্যার বিভিন্ন পোস্টে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে, যেখানে গ্রুপ ডি আছে, সেক্রেটারি আছে। আমার তো কোয়ালিফিকেশান সব কিছুতেই আছে, মানে একটা গ্রুপ ডির ক্ষেত্রে আমার 8 পাসও যোগ্যতা আছে, আবার সেক্রেটারি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাও আছে, আবার সহায়ক পদের জন্য আমার মাধ্যমিক পাস যোগ্যতাও আছে। তাহলে কি আমি 3-4টে পোস্টের জন্যই আবেদন করতে পারবো? তো এই ব্যাপারেও কিন্তু তোমাদের একটা অফিসিয়াল ইনফরমেশান আমি দেব। তো চলো আমরা সেইখানে আমরা চলে যাচ্ছি। নোটিশটা তোমাদের আগেই আমি এই নোটিশটা আমি দেখিয়েছিলাম, যে নোটিশটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কী ভ্যাকেন্সি থাকবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। তো এখানে কিন্তু সেই ভ্যাকেন্সি কিন্তু লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো আমি যদি আলিপুরদুয়ার দেখি, বাঁকুড়া দেখি, বীরভূম দেখি, এখানে দেখো, তো সেখানে দেখো বিভিন্ন কিন্তু ডিফারেন্ট কিন্তু পোস্ট আছে। এই যে বিভিন্ন ডিফারেন্ট পোস্ট আছে, গ্রুপ ডি আছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে। এবার তোমার যোগ্যতা সব কিছুতেই তোমার যোগ্যতা ফিট করে যাচ্ছে। তাহলে কি তুমি সব কটা পোস্টে আবেদন করতে পারবে? দেখো তুমি আবেদন করতে পারবে কি পারবে না একদম অফিসিয়ালিভাবে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা অফিসিয়াল নোটিফিকেশান আমি ওপেন করেছি। তো এখানে দেখো যে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনা, বারাসাত, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেকশন। এই নোটিফিকেশানটা 2013-র একটি নোটিফিকেশান। তো এই 2013 নোটিফিকেশানটা কিন্তু আমি রীতিমতো গুগলে সার্চ করে কিন্তু এটা বার করেছি। তো এখানে দেখো যে এই নোটিফিকেশানটা কেন আমি ওপেন করলাম, কারণ এই নোটিফিকেশানটার মাধ্যমেই কিন্তু তোমাদের যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর তোমরা পাবে। তো দেখো এখানে তোমাদের বলছে যে এই নোটিফিকেশানটা যে আমরা যে মেন টপিকটাকে সেটা আমরা খুঁজে নেব। তো দেখো এখানে তোমাদের ডেট অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ এবং তোমাদের বিভিন্ন ক্যাটাগরি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ দেখো তোমাদের পঞ্চায়েত এডুকেশন অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর, এগুলোর কিন্তু সময় কিন্তু ভাগ করা আছে, যেগুলো একই ডেটে 2/2/2013-তে পঞ্চায়েত সমিতি এডুকেশন অফিসার এবং ডেটা এন্ট্রি অপারেটর, এই দুটো পোস্টের পরীক্ষা হচ্ছে। দুটো পোস্টের পরীক্ষা দেখো আলাদা আলাদা কিন্তু সময় দেওয়া আছে, একই ডেট কিন্তু আলাদা সময় দেওয়া আছে। আবার দেখো 3 তারিখে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আলাদা সময়, নির্মাণ সহায়কের পরীক্ষার কিন্তু আলাদা সময়, ঠিক আছে। আবার 9 ফেব্রুয়ারি দেখো ক্লার্কের ক্ষেত্রে আলাদা সময় দেওয়া আছে, আবার ব্লক ইনফরমেটিক অফিসারের জন্য আলাদা সময় দেওয়া আছে। তো মেন বিষয়বস্তুটা কি,
তোমাদের মেন যে প্রশ্নটা যেটা ছিল যে স্যার আমরা কি একাধিক পোস্টের জন্য, যদি আমাদের কোয়ালিফিকেশান এবং এজ যদি থাকে তাহলে কি আমরা একাধিক পোস্টের জন্য কি আবেদন করতে পারি? তো এখানে তোমরা বুঝতে পারছো যে এই যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু পরীক্ষার সময়সীমা কিন্তু ভাগ করা আছে। অর্থাৎ এর মাধ্যমে এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে তোমরা কিন্তু চাইলে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারো। মানে তুমি ধরো ক্লার্কের জন্য আবেদন করেছো, তুমি নির্মাণ সহায়কের জন্য আবেদন করেছো। তো দেখো নির্মাণ সহায়কের যেমন 3 তারিখে পরীক্ষা, ক্লার্কের যেমন 9 তারিখে পরীক্ষা, আবার সেক্রেটারির কিন্তু 10 তারিখে পরীক্ষা। আবার দেখো তুমি ধরো মানে সমিতি এডুকেশন অফিসারের জন্য আবেদন করেছো, আবার ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করেছো। তো সেখানেও দেখো একই ডেটে পরীক্ষা, কিন্তু সময়গুলো কিন্তু ভাগ করা আছে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে যে তোমরা চাইলে তোমরা বিভিন্ন পোস্টের জন্য কিন্তু মানে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এটাকে হয়তো তোমাকে ইন্ডিভিজুয়ালি হয়তো অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে, কিন্তু তোমরা চাইলে কিন্তু একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের কমেন্টের যেটা সব থেকে বেশি পরিমাণে কমেন্ট এসেছিল সেই কমেন্টের উত্তর তোমাদের আমি দিয়ে দিলাম, একদম অফিসিয়ালিভাবে দিয়ে দিলাম। এটা ভেবো না যে 2013-তে এটা ছিল বলে 2024-এ এটা হবে না, এরকম কোনো ব্যাপার নেই। এটা এরকমই কিন্তু থাকবে, একদম অফিসিয়ালিভাবে কিন্তু এরকমই কিন্তু নিয়ম কিন্তু আছে। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমরা চাইলে একাধিক পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের সিলেবাস রিগার্ডিং কিন্তু আমি ইনফরমেশান আগেও দিয়েছি, সিলেবাসেরও কিন্তু কোনো পরিবর্তন নেই। অর্থাৎ যা আগে সিলেবাস ছিল 2013-তে, এখন 2024-এও কিন্তু সেম সিলেবাস কিন্তু আছে, কোনো সিলেবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু করেনি। তো সেক্ষেত্রে আমি বলছি তোমরা তোমাদের প্রস্তুতির ওপর ভালো করে মনোযোগ দাও। যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সি কিন্তু তোমাকে মানে এই শূন্যপদ কিন্তু যথেষ্টই কিন্তু শূন্যপদ আছে, এই শূন্যপদকে কাজে লাগাতে গেলে তোমাদের কিন্তু প্রস্তুতির ওপর মনোযোগ কিন্তু দিতে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার প্রয়াস থাকে শুধুমাত্র জব নোটিফিকেশান নয়, তোমাদের কাছে প্রপার অথেন্টিক নিউজ প্রোভাইড করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।